হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসিএস। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার অ্যাটম চ্যাপ্টারের পিওয়াইকিউজ, মানে মোটামুটি ধরো তোমাদের 8-10 বছরে যেমন কিরকম কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে, সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো আশা করছি তোমরা আগের লেকচারগুলো সবাই দেখেছো। এই চ্যাপ্টারের উপরে পুরো চ্যাপ্টারটা কভার করে 2-3টে লেকচার আছে, প্রত্যেকেই লেকচারগুলো অবশ্যই দেখবে। লেকচার দেখার পরে বই থেকেও পড়বে, কারণ একটা লেকচারের মাধ্যমে কখনোই তুমি ফুল ইনফরমেশন গেইন করতে পারবে না। তার জন্য অতি অবশ্যই লেকচার দেখবে এবং বইও পড়বে, এবং পার্টিকুলার যদি কিছু প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারো। কোনো স্পেসিফিক চ্যাপ্টারে যদি টপিকে যদি তোমরা ভিডিও চাও সেটাও জানাতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের অ্যাটম চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে, ইন হাইড্রোজেন স্পেকট্রাম the ratio of the minimum wavelengths of Lyman and Balmer series is। তাহলে তোমাকে কোশ্চেনে কি বলেছে যে কার রেশিও মিনিমাম ওয়েভলেন্থস এর, মানে মিনিমাম ওয়েভলেন্থের রেশিও বের করতে বলেছে। কোন কোন সিরিজ? লাইম্যান সিরিজ এবং বার্মার সিরিজ। তাহলে তুমি এই অঙ্কটা পড়ার পরে তোমার মাথায় এইটাই আসবে যে আমি ওয়েভলেন্থ দিয়ে সিরিজে ডিফাইন করেছি কোন ফর্মুলাটা থেকে। আমরা সবাই জানি এই ফর্মুলাটা। আমি ফার্স্টে এই প্রবলেমটা করছি 1 নাম্বারটা। তাহলে আমরা সবাই জানি 1/λ ইকুয়াল টু কি? r ইন্টু 1/, কি হয়? r ইন্টু 1/ni স্কোয়ার মাইনাস, সরি, r ইন্টু 1/nf এর স্কোয়ার মাইনাস ni তার স্কোয়ার। এইটাই তো তোমার ফর্মুলা ছিল। আর 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলাটা। এইখানে তোমার লাইম্যান বালমারের জায়গায় অন্য সিরিজও দিতে পারতো, প্রবলেমে কিচ্ছু চেঞ্জ নেই, সেমই বলতো যদি মিনিমাম ওয়েভলেন্থের রেশিও বের করো। অন্য সিরিজ দিয়ে দিলে কি চেঞ্জ হতো সেটা নিয়েও বলছি। তাহলে এখানে লাইম্যান এবং বালমার সিরিজ বলেছে, তাহলে লাইম্যান এবং বালমার সিরিজে এনএফ এবং এনআই এর ভ্যালু কি হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে ফর লাইম্যান সিরিজ এনএফ এর ভ্যালু কত হয়? 1, আর এনআই এর ভ্যালু কত হয়? 2, 3, 4, 5, 6 ইনফিনিটিভ অবধি হতে পারে। তো এইখানে যেটা বলেছে যে মিনিমাম ওয়েভলেন্থ, এইটাই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টার্ম, মিনিমাম ওয়েভলেন্থ। মিনিমাম ওয়েভলেন্থ মানে মনে রাখবে যখন মিনিমাম ওয়েভলেন্থের কথা বলবে তখন অতি অবশ্যই এনআই এর ভ্যালুটা ইনফিনিটিভ ধরবে, টেন্স টু ইনফিনিটিভ ধরবে। এনআই এর ভ্যালুটা যে কোনো সিরিজে যখন মিনিমাম ওয়েভলেন্থের কথা বলবে তখন তোমরা এনআই এর ভ্যালুটা টেন্স টু ইনফাইনাইট ধরবে। আর এনএফ এর ভ্যালুটা যেই সিরিজ বলবে সেটাই। ফর এ লাইম্যান সিরিজ এনএফ এর ভ্যালু কত হবে? ফর লাইম্যান সিরিজ, লাইম্যানের ক্ষেত্রে এনএফ এর ভ্যালু 1, এনএফ এর ভ্যালু হচ্ছে 1। ফর বালমার সিরিজের ক্ষেত্রে কত হবে? বালমারের ক্ষেত্রে এনএফ এর ভ্যালু হচ্ছে 2। যদি লাইম্যান বালমার প্যাশন সিরিজ বলতো তখন আমি এনএফ এর ভ্যালু 3 বসাতাম, কিন্তু মিনিমাম বললেই এনআই এর মান ইনফিনিটিভ বসাবে, ঠিক আছে? মিনিমাম কথাটার মানে হচ্ছে এনআই এর মান ইনফিনিটিভ হবে, সে যেই সিরিজই বলুক, লাইম্যান বলুক, বালমার বলুক, প্যাশন বলুক, ব্র্যাকেট বলুক, ওটার কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে আমি যদি এখন এই টার্মটা এনআই এর ভ্যালু ইনফিনিটিভ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 1/ইনফিনিটিভ এর ভ্যালু 0। তাহলে আমার কি পড়ে থাকলো? 1/λ ইকুয়াল টু r/nf এর স্কোয়ার। তাহলে আমি যদি ল্যামডা ফর লাইম্যান সিরিজ ল্যামডা এল দিয়ে ডিনোট করি এবং ফর বালমার সিরিজকে ল্যামডা আর দিয়ে ডিনোট করি, তাহলে কি পাচ্ছি? ল্যামডা এল 1/λ ইকুয়াল টু r/1 এর স্কোয়ার, আর 1/λf আর ইকুয়াল টু, ও সরি আর নয়, এটা আমি বালমার মানে বি দিয়ে ডিনোট করি যদি, তাহলে ল্যামডা বি ইকুয়াল টু r/2 এর স্কোয়ার। এবার বলেছে লাইম্যান অ্যান্ড বালমার সিরিজের রেশিও। দেখো এখানে রেশিওটা কার? লাইম্যান আর বালমার, তার মানে ল্যামডা এল বাই ল্যামডা বি বের করতে হবে। তাহলে ল্যামডা এল বাই ল্যামডা বি মানে কত হবে? ল্যামডা এল বাই ল্যামডা বি মানে বেসিক্যালি এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করো, 1/λb ডিভাইডেড বাই 1/λl। তাহলে হচ্ছে 1/λb এর ভ্যালু কত? 1/λb এর ভ্যালু 1/4, আর 1/λl এর ভ্যালু কত? 8টা আছে, r/1। তাহলে কাটাকাটি করে কত হলো? 1/4। তাহলে এইখানে যেটা দাঁড়ালো তোমার ল্যামডা এল বাই ল্যামডা বি ইকুয়াল টু 1/4।
এইখানে মিনিমাম ওয়েভলেন্থের জন্য এনআইটা টেন্ডস টু ইনফাইনাইট। এইটাই হচ্ছে আমার কি পয়েন্ট। এইখানে যদি বলো কি পয়েন্ট মনে রাখার, এনআইটা টেন্ডস টু ইনফিনিটিভ। তাহলে তোমার মনে এই প্রবলেমটা তো সলভ করে চলে গেছে, বা এই বছর যদি এটা না আসে, আর একটা এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, বা তোমার মনেও কোশ্চেন আসতে পারে, দিদি তাহলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত হবে। তাহলে তুমি নিজে ভাবো, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যখন বের করতে বলবে তখন কি হতে পারে। অফকোর্স এটার ভ্যালু নিশ্চয়ই মিনিমাম নিতে হবে। এখানে যখন মিনিমাম ওয়েভলেন্থ বের করতে বলেছে তখন আমরা এনআই এর ভ্যালু সব থেকে বেশি নিয়েছি, ইনফাইনাইট, এনআই টেন্ডস টু ইনফাইনাইট। বাট যখন এই কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে দেয়, এখানে যদি মিনিমামের জায়গায় বলে যে তোমার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত হবে, ম্যাক্সিমাম, যখন ম্যাক্সিমামের কথা বলবে, যখন তোমাকে ম্যাক্সিমামের কথা বলবে তখন মাথায় রাখতে হবে এই যে এনআই এর ভ্যালুটা, সেটা মাস্ট বি, এনআই এর ভ্যালুটা জাস্ট এনআই ইকুয়াল টু এনএফ প্লাস 1 হবে। কি বললাম, এনআই এর ভ্যালুটা এনএফ প্লাস 1 হবে। ফর লাইম্যান সিরিজ কি হবে, ফর লাইম্যান সিরিজের ক্ষেত্রে, লাইম্যানের ক্ষেত্রে এনএফ এর ভ্যালু 1, তার মানে এনআই এর ভ্যালু অবশ্যই তুমি 2 নেবে। তাহলে এনআই এর ভ্যালু তোমাকে 2 নিতে হবে ফর লাইম্যান সিরিজের জন্য। যদি বালমার সিরিজের বলি, তাহলে বালমার সিরিজের জন্য কি নেবে, এনএফ এর ভ্যালু কত, এনএফ এর ভ্যালু 2, তাহলে এনআই এর ভ্যালু নেবে 3। তাহলে জেনারেল রুলটা হলো এইটা, এইটা হচ্ছে তোমার জেনারেল, এইটাই তোমার ট্রিক্স। তুমি নিট বলো, জেই বলো, বা যে কোনো তোমার এই যে পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। কারণ এখনকার কোশ্চেনের যে প্যাটার্ন, তোমাদের এই কম্পিটিটিভ এক্সামগুলো লাইক হচ্ছে নিট, জেই, এই সমস্ত এক্সামগুলোর যে কোশ্চেন প্যাটার্ন সেরকমই তোমার পরীক্ষাতে আসছে। তাই মিনিমাম ওয়েভলেন্থ বের করা বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বের করা, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মিনিমাম ওয়েভলেন্থ বললে আমি বের করব এনআই এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটিভ বসাবো, এনএফ এর ভ্যালু যে সিরিজ বলবে সেটা হবে। আর যদি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বের করতে বলে তখন আমি এনআই এর ভ্যালু এনএফ প্লাস 1 বসাবো। যেমন ফর এ লাইম্যান সিরিজ এনএফ এর ভ্যালু 1, তো এনআই এর ভ্যালু বসাতে হবে এনএফ প্লাস 1, মানে হচ্ছে 2। ফর বালমার সিরিজ এনআই এর ভ্যালু কত, এনএফ এর ভ্যালু কত, 2, তাহলে এনআই এর ভ্যালু কত হবে 2 প্লাস 1 মানে 3। তাহলে এই একটা প্রবলেম থেকে আমরা দুটো প্রবলেম শিখলাম, ঠিক আছে। চলো এবার সেকেন্ড প্রবলেমটা দেখা যাক কি আছে। এবার সেকেন্ড প্রবলেমটা দেখো, সেকেন্ড প্রবলেমটা কি বলেছে, দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড রেডিয়াস আর অফ এন ইলেকট্রন রিভলভিং ইন এ বোর অরবিট ইজ। বলেছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এর সাথে বোর অরবিটের যে রেডিয়াস আর, তার কিরকম ডিপেন্ডেন্সি আছে, মানে আর এর সাথে কি প্রপোর্শনাল, আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না ইন্ডিপেন্ডেন্ট। আমি তোমাদের অপশনগুলো দিইনি, কারণ এটা অপশন হিসেবে আসতে পারে বা ডিরাইভ করতেও আসতে পারে। তো আমরা কিভাবে সলভ করব, আমরা যদি বোরের অ্যাজাম্পশনগুলোই ভাবি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফার্স্ট কনসেপ্টটা ইন টার্মস অফ বোর অরবিটে কোথায় পেয়েছিলাম, তুমি মনে করে দেখো, আমরা যখন বোরের যে অ্যাজাম্পশনগুলো পড়েছিলাম, সেকেন্ড অ্যাজাম্পশনটাতে এটাই ছিল যে একটা ইলেকট্রন রিভলভ করবে সেই সমস্ত অরবিটে, যেই সমস্ত অরবিটে তার কি ছিল, যেই সমস্ত অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ কাট। এইচ কাটটা কি ছিল, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মানে h/2π, এইচটাকে বলা হতো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে সেই সমস্ত অরবিটেই আমার মুভ করবে যে সমস্ত অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু nh কাট বা nh/2π। যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি দেখতে পাচ্ছি এল, এল কে আমরা কি লিখি mvr, তো এল ইকুয়াল টু হয়ে গেল প্রপোর্শনাল টু, এইখান থেকে দেখতে পাচ্ছি এল প্রপোর্শনাল টু এন, কারণ এই যে এইচটা, এইটা এইচ কাট বা এই যে এইচ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম যাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। তো এইখানে এলটা হয়ে গেল প্রপোর্শনাল টু এন। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এর সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে আর এর উপর নির্ভর করবে না, আর এর সাথে ওর কোনো রিলেশন নেই। কার উপর রিলেশন আছে, এন এর সাথে। এনটাকে কি বলা হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমি বলতে পারি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রপোর্শনাল টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইবার এইখান থেকে এই কোশ্চেনটা তো হয়ে গেল, তাহলে এর অপশন যেটা ছিল সেটা অ্যান্সার হবে
ইনডিপেন্ডেন্ট অফ আর, মানে আর এর উপর নির্ভর করে না। এই কোশ্চেনটা হয়ে গেল। কিন্তু এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে সাপোজ তোমাকে বলছে যে ধরো একটা অরবিট ফার্স্ট অরবিট আর একটা অরবিট সেকেন্ড অরবিট, অরবিট 1 আর অরবিট 2, তাদের রেডিয়াস বলেছে, রেডিয়াসের রেডিয়াস নয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর সাথে কি করে, বা রেডিয়াসই দেওয়া আছে। ধরো ফার্স্ট কেসটাই বলছি, ধরো বলা আছে যে R1:R2 = 1:2। ধরো দুটো অরবিট, তাদের অরবিটের রেডিয়াস R1 আর R2 এবং যাদের অনুপাত হচ্ছে 1:2, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের অনুপাত কত হবে, মানে L1:L2 কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে তুমি কি করবে, তুমি সিম্পল এই এক্সপ্রেশনটা ইউজ করবে। এইখানে দেখতেই পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে কি হবে R1:R2 যা হবে L1:2, L1:L2 কি হবে, কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে 1:1, এর সাথে তো কোনো নির্ভরই নেই। তোমাকে তো শুধুমাত্র আর এর ভ্যালু দেওয়া আছে। যদি বলতো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে এনটা ফার্স্ট অরবিটের বা সেকেন্ড কক্ষপথের, ফার্স্ট অরবিট না হয়ে সেকেন্ড কক্ষপথের হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এন এর ভ্যালুটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার এই এল এর ভ্যালুটা চেঞ্জ হবে, যেটা হচ্ছে প্রপোর্শনাল। এই কোশ্চেনটাই কি বলেছে যে একটা ইলেকট্রন সার্কুলার পাথে রিভলভ করছে, তার জন্য কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হচ্ছে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, যেইখানে তোমাকে দেওয়া আছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। তাহলে কি করে বের করবে, এর আগে সেমিস্টারে ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টার ছিল, সেটা পড়েছো। তাহলে ফর এ সার্কুলার পাথ, মানে সার্কুলার যদি হয় মোশন, তাহলে সেই ক্ষেত্রে ইনডিউস ম্যাগনেটিক মোমেন্ট, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কত ছিল, বির ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বি ইকুয়াল টু কত ছিল, μ0I/2r, যেখানে আইটা হচ্ছে কারেন্ট আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার লুপ। তাহলে এইখানে আমার আই জানতে হবে, আর জানতে হবে। μ0 তো আমরা জানি 4.2 × 10⁻⁷। তাহলে আইটা কি করে পাবো, তোমাকে ভেলোসিটি দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে, তাহলে আরটা কোনো ম্যাটার করছে না, তাহলে আমি রেডিয়াস অবশ্যই ইউজ করে নিতে পারবো। কিন্তু আইটা পাবো কোথা থেকে, এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তুমি আগেও পড়েছো, বাট অত ভালো করে হয়তো মনে রাখোনি। I = চার্জ বাই টাইম, Q/T, ওই যে রিলেশনটা, ওই রিলেশনটা থেকে আমরা যদি আমরা চার্জ বাই Q/T কে, টাইমটাকে V/x, মানে আমরা x = VT রিলেশন ইউজ করি, তাহলে এখানে পাথটা কতটা হচ্ছে 2πr। তাহলে সেই রিলেশনটা থেকে আসে I = EV/2πr। তাহলে তুমি I এর ভ্যালু EV/2πr বসাবে, আর এর ভ্যালু তো জানা আছে, তাহলে সব ভ্যালুগুলো বসিয়ে দিলে প্রবলেম সলভ। তাহলে আমি দেখছি কি আছে, দেখো তাহলে তোমার আর দেওয়া আছে 0.5 অ্যাংস্ট্রম, তাহলে আরটা আমি লিখে ফেললাম 0.5 অ্যাংস্ট্রম। ভেলোসিটি দেওয়া আছে, এটা ভেলোসিটি। তাহলে I = কি বললাম, চার্জ পার সেকেন্ড টাইমে। তাহলে এবার টাইমটাকে আমি কি লিখতে পারি, x = VT, তার মানে V/ কি লিখতে পারবো, x = VT, টাইমটাকে x/v দিয়ে করতে। তাহলে এক্সটা হচ্ছে এখানে কতটা পাথ কভার করছে, 2πr, 2πr হলো। তাহলে আর ভিটা কোথায় হচ্ছে, ভিটা উপরে চলে যাচ্ছে। তাহলে T = x/v বসালে x এর ভ্যালু হচ্ছে 2πr/v থাকলো। তাহলে এইটা হচ্ছে I এর ভ্যালু EV/2πr। এটা এমনিও ভালো, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মনে রাখলে অনেক প্রবলেম সলভ করার সময় কাজে লাগে। এইবার আমরা একটা সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা আগের চ্যাপ্টারে, মানে আগের সেমিস্টারে ডিরাইভ করেছি। তাহলে এইখানে সিম্পলি I এর জায়গায় আমি এই এক্সপ্রেশনটা বসিয়ে দিব, কারণ কি এই যে এক্সপ্রেশনটাতে আমার ভেলোসিটি আছে, আমার আদার্স কোনো রিজন নেই। এইখানে আইটা যদি আই দেওয়া থাকতো ডাইরেক্ট তো আমি আই বসিয়ে দিতাম, কিন্তু এইখানে আইটা দেওয়া নেই, আমাকে ভেলোসিটি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাই এই রিলেশনটা বসাতে হবে। তাহলে μ0/2r × I এর মান EV/2πr। তাহলে এখানে μ0 × EV/2 × 4
4 পাই r স্কয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে যা আসবে অ্যান্সার সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে মিউ নেটের ভ্যালু কত হবে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু চার্জ ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ভেলোসিটি কত 2.2, সব কিন্তু এসআই ইউনিটে বসাচ্ছি 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার। 4 পাই ইন্টু r স্কয়ার, r এর ভ্যালু কত অ্যাংস্ট্রমে আছে, তাহলে কি করবে মিটারে কনভার্ট করবে, কারণ আমার এটা মিটার আছে। তাহলে অ্যাংস্ট্রম থেকে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার স্কয়ার করে দিলাম। তাহলে এইটা যেটা বেরোবে আমার সিজিএস এককে বেরোবে, তাহলে এটা ক্যালকুলেট করো কত আসছে, সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। এটা দাঁড়াবে তোমার 14.08, আর এসআই কত টেসলা, তাহলে এটা হয়ে গেল টেসলা। প্রবলেমটা কিন্তু দেখে মনে হচ্ছিল অনেক কঠিন, বাট প্রবলেমটাতে তুমি দেখলে এইটাতে কিন্তু এই প্রবলেমটাতে শুধু কারেন্টও বের করতে দিতে পারে, বা এই প্রবলেমটাতে আরেকটা জিনিসও হতে পারে সার্কুলার লুপের জায়গায় অন্য কিছু দিল, তাহলে সার্কুলার লুপের পরিবর্তে যদি অন্য কিছু দেয় তখন কিভাবে সলভ করবে, তখন ওই একইভাবেই সলভ করতে হবে। ঠিক আছে, আমি যে কারেন্ট নিয়ে কথা বলছিলাম সেই কারেন্টের উপরেই এই প্রবলেমটা করতে দিয়েছে। তার আগে আমি কিছু কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে আমরা এইখানে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো সেই কটা জিনিস মাথায় রাখবে। প্রথমত ই এন ইকুয়াল টু এই যে তিনটা রিলেশন আমি লিখেছি, এই তিনটা রিলেশন থেকে তোমাকে কম করে হলো 5-6টা প্রবলেম হতে পারে, মানে তিনটে রিলেশন থেকে কম করেও 5-6টা প্রবলেম আসতে পারে। প্রথমত হচ্ছে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর রেডিয়াস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এটা ইনভার্সলি, এটা ডাইরেক্টলি, এবং ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। এইরকম হতে পারে যে তোমাকে বলেছে যে দুটো স্টেট, এর দুটো স্টেট n ইকুয়াল টু 1 স্টেট আর n ইকুয়াল টু 2 স্টেটের এনার্জি ডিফারেন্স কত, দুটোর এনার্জির পার্থক্য কত, যা কিছু করতে বলতে পারে, তখন সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করবে। আমরা জানি en ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার, তাহলে E1 যখন হবে তখন n এর জায়গায় 1 বসাবে, তাহলে -13.6 ভ্যালু হয়ে গেল, আর এটা হচ্ছে ইভি তে, ইউনিটটা ইভি। যখন n এর জায়গায় 2 বসাবে তখন E2 এর ভ্যালু পাবে, মানে কি 13.6 কে 2 দিয়ে ভাগ করা, 2 স্কয়ার দিয়ে ভাগ করা, মানে 4 দিয়ে ভাগ করলে, তাহলে এইভাবে E1 E2, E1 তো -13.6, E2 পেয়ে যাবে -13.6 বাই 4 EB, E3 কত হবে -13.6 বাই 3 স্কয়ার মানে 9 EB। এইভাবে যে কোনো স্টেটের এনার্জি বের করে নিতে পারবে। তোমাকে পরীক্ষায় যে কোনো দুটো স্টেটের এনার্জি পার্থক্য আসতে পারে, বা যে কোনো দুটো স্টেটের কি হতে পারে রেশিও বের করতে দিতে পারে, হোয়াট এভার। সেম ভাবে আর এন রেডিয়াস অফ অরবিট, এ নটটা তোমরা জানো বোর রেডিয়াস, এ নটের ভ্যালু কত 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এইখানেও আমি R1টা কি হতে পারে, R1টা হতে পারে এন এর ভ্যালু 1 হলে এ নট, R2টা কত হবে 4 ইন্টু এ নট, মানে 2 স্কোয়ার ইন্টু এ নট বা 4 ইন্টু এ নট, R3 ইকুয়াল টু কত 3 স্কোয়ার ইন্টু এ নট। এইভাবে চলে আসছে। তাহলে যে কোনো দুটো অরবিটের রেডিয়াসের অনুপাত বের করতে বললেও তুমি বের করতে পারবে, এবং যে কোনো দুটো অরবিটের ভেলোসিটির অনুপাত বের করতে বললেও 1/, করে করতে হবে। তার মানে V1 ইকুয়াল টু ধরো একটা কিছু ভ্যালু আসবে যেটা হচ্ছে V1, সেটাকে আমি V দিয়ে লিখছি, আর V2 ইকুয়াল টু কত আসবে V/2, V3 ইকুয়াল টু কত আসবে V/3। তাহলে এইভাবে যে কোনো দুটো স্টেটের তুমি ভেলোসিটিরও রেশিও ডিফারেন্স হোয়াট এভার যা করতে চাও তাই করতে পারো। এই তিনটা ফর্মুলা থেকে, এই তিনটে যে ফর্মুলা বললাম, এই তিনটে ফর্মুলা থেকে মিনিমাম মানে 9-10 ধরনের পসিবল প্রবলেম হতে পারে। তো সবাই এই প্রবলেমগুলো অবশ্যই দেখবে। এরপরে আমি আসি এই প্রবলেমটাতে। এই প্রবলেমটাতে আমার কি ছিল, এই প্রবলেমটাতে তোমাকে বলেছে যে রেশিও অফ ইকুইভ্যালেন্ট কারেন্ট ডিউ টু ইলেকট্রন মোশন ইন ফার্স্ট এবং সেকেন্ড অরবিটে, মানে কারেন্টের রেশিও বের করতে বলেছে ফার্স্ট এবং সেকেন্ড অরবিটে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড অরবিট মানে কত
ফার্স্ট অফ অল সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট অরবিট মানে কত, n ইকুয়াল টু 1, সেকেন্ড অরবিট মানে কত, n ইকুয়াল টু 2। তাহলে আমি লিখে ফেলছি n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, এই দুটো হচ্ছে আমার অরবিট। এইবার আমাকে নিশ্চয়ই কারেন্টটাকে ইন টার্মস অফ n এ লিখতে হবে, কারণ আর তো আমার কাছে কোনো ভ্যারিয়েবল নেই। আমরা এর আগের প্রবলেমটাই দেখলাম i ইকুয়াল টু EV বাই 2 পাই ইন্টু r। তাহলে আমি সেখানে দেখেছি v আর r। এই প্রবলেমে আমাকে না আছে v দেওয়া, না আছে r দেওয়া, দেওয়া আছে n। তাহলে আমি যে কোনো ভাবে হোক এইটাকে আমাকে ইন টার্মস অফ n এ লিখতে হবে। তাহলে n এ লেখার জন্য এটা কি করব, আমি e বাই 2 পাইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। v ইকুয়াল টু কত, এখানে দেখতে পাচ্ছি 1 বাই n, মানে সামথিং কনস্ট্যান্ট v1 বাই n। r ইকুয়াল টু কত, 1 বাই কত দেখলি, n স্কয়ার ইন্টু a নট। তাহলে কি হচ্ছে, এই বাকিগুলো e বাই 2 পাই কনস্ট্যান্ট, v1 কনস্ট্যান্ট, a নট কনস্ট্যান্ট, তাহলে কি দাঁড়ালো 1 বাই n কিউব। এখান থেকে আমি বলতে পারি i প্রপোর্শনাল টু 1 বাই n কিউব। এই যে ফর্মুলাটা আমার বেরোলো না, আমি যে এইটা ডিরাইভ করলাম i ইনভার্সলি প্রপোর্শনাল টু n কিউব, এইটা তাহলে তুমি এইখানে একটা শর্ট ট্রিক ভাবতে পারো। তোমার নিট বা জেইতে এসছে এই কোশ্চেনটা, তখন কি তুমি এত কিছু করতে যাবে? কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে, আমরা জানি যে i ইনভার্সলি প্রপোর্শনাল টু n কিউব, তাহলে আমি সিম্পলি কি করব, i1 বাই i2 ইকুয়াল টু, তাহলে i1 বাই i2 ইকুয়াল টু কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু, তার মানে n2 কিউব বাই n1 এর কিউব। n2 এর ভ্যালু কত 2, তাহলে 2 এর কিউব, n1 এর ভ্যালু কত 1। তাহলে কি পেলাম, এখান থেকে আমরা i1 বাই i2 ইকুয়াল টু 8 বাই 1। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, সিম্পল। এইখানে আমি en দেখলাম ইনভার্সলি প্রপোর্শনাল টু n স্কয়ার, rn দেখলাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n স্কয়ার, ভেলোসিটি দেখলাম e ইনভার্সলি প্রপোর্শনাল টু n স্কয়ার, r ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n স্কয়ার, v ইনভার্সলি প্রপোর্শনাল টু n এবং i ইনভার্সলি প্রপোর্শনাল টু n কিউব। তাহলে এই কোশ্চেনগুলোর মানে এরকম টাইপের কোশ্চেন নিট বা জেইতে থাকলে আমি কোনো ফর্মুলা ডিরাইভ করতে যাব না, সিম্পলি যেই প্রপোর্শনাল রিলেশনটা আছে n এর সাথে সেটা ইউজ করব, লাইক i ইনভার্সলি প্রপোর্শনাল টু n কিউব। তাহলে i1 বাই i2 ইকুয়াল টু n2 কিউব বাই n1 কিউব। তখন n2 এর ভ্যালু যা আছে n1 এর ভ্যালু আছে, বসিয়ে দেবে, প্রবলেম সলভ। তো এরকম ছোট ছোট ট্রিক্স গুলো মনে থাকলে ইজিলি যেই বা নেটে প্রবলেম সলভ করতে পারবে। অলরেডি কনসেপ্টটা পড়েছি, বাট ওই কনসেপ্টটা উপর বেস করে প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আমরা যেটা প্রথমে ডিসকাস করেছিলাম। সেই রাদারফোর্ড স্ক্যাটারিং এ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেইখানে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বলে একটা ব্যাপার আছে। সেটা মানেটা কি, আমি যে আলফা কণাগুলো ছুটছিলাম, তো সেই রকমই ধরো এই যে বিম পার্টিকেল গুলোকে ছুটছি, এই তো এইটা আমার নিউক্লিয়াসের সেন্টার, নিউক্লিয়াসের এটা আমার সেন্টার, এই নিউক্লিয়াসের সেন্টার। এবার আলফা পার্টিকেল গুলো কি হচ্ছিল, এরকম আসছিল, কেউ এরকম করে ব্যাক করে চলে যাচ্ছিল, এত দূর অব্দি আসতে পারেনি, তার আগে ব্যাক করে চলে যাচ্ছিল। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, মানে হচ্ছে যে মিনিমাম ডিস্টেন্সের মধ্যে দিয়ে মানে আরে যেতে পারছে না, তার আগেও রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো প্রবলেম সলভ করার জন্য থিওরি যদি নাও বুঝে থাকো, ফর্মুলাটা মুখস্থ করে নিলে প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো কিছু জটিলতা নেই ফর্মুলার মধ্যে। সিম্পলি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি করতে হয়। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, এইটাই হচ্ছে সিম্পল এক্সপ্রেশন। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সিম্পলি কুলম্ব পোটেনশিয়াল, মানে হচ্ছে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইন্টু q1 q2 বাই r, কেটা যেখানে 1/4 পাই এপসাইলন নট q1 ইন্টু q2 বাই r। q1 আর q2 টা কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। q1 আর q2 বলছে যে এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ হোয়েন এ প্রোটন অফ এনার্জি। আমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্টে কি পড়েছিলাম, আলফা, আলফাকে কাকে মারছিলাম, আলফা দিয়ে গোল্ডকে মারছিলাম। এইখানে কাকে মারছে, এ প্রোটন অফ এনার্জি, প্রোটন দিয়ে মারছে কাকে, অফ এনার্জি 3 MeV, 3 MeV এর একটা প্রোটন দিয়ে একটা গোল্ডকে মারছে, গোল্ডের নিউক্লিয়াসকে। তাহলে q1 টা হয়ে যাবে তোমার প্রোটন। তাহলে প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ কত, সিম্পলি ই ধরো
ইলেকট্রনের চার্জের কাছাকাছি তো প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ ই হয়ে গেল। অ্যাপ্রোচেস এ গোল্ড নিউক্লিয়াস, তাহলে গোল্ড নিউক্লিয়াসের চার্জ কত হবে, অ্যাটমিক নাম্বার ইন্টু ই, তাহলে এর অ্যাটমিক নাম্বার 1 বলে এখানে 1 ইন্টু ই আছে, এটা নিউক্লিয়াসের জেড ইন্টু ই, তাহলে জেডটা কত 79, তাহলে 79 ইন্টু ই। তাহলে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করে হয়ে গেল আমার কে ই ইকুয়াল টু কে ইন্টু ই ইন্টু 79 ই বাই আর। তাহলে এইটাকে যদি আমি ফর্মুলাটাকে ভাঙি তাহলে কি দাঁড়ায়, কে ই ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 79 বাই আর। ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, ই স্কোয়ার বাই 1 বাই কেটা 4 পাই এপসাইলন নট আর 79 বাই আর। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এইখানে আমি বলতে চাই, এই যে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নটটা আছে না, পরীক্ষা হলে এই ভ্যালুটা কখনোই ভ্যালু বসাতে যাবে না। ই স্কোয়ারের ভ্যালু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 এইভাবে বসাতে যাবে না, বা এপসাইলন নটের ভ্যালু 8.854 বসাতে গেলে টাইম ওয়েস্ট হবে। তুমি তোমার নিট যেই বলে বা পরীক্ষা হলে বলো, এইটা সিম্পলি বসিয়ে দিবে 1.44 MeV। এটাই হচ্ছে মানে আমার ট্রিক্স, তুমি অন্যভাবেও করতে পারো, বইয়ে যেভাবে লেখা আছে, বাট এটা আমার স্পেশাল ট্রিক্স। তাহলে এটা হচ্ছে MeV ইন্টু ফার্মি মিটার, MeV ইন্টু ফার্মি মিটার ইন্টু 79 বাই আর। তোমাকে এখানে এনার্জিটা দেওয়া আছে, আরটা বের করতে বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল টু হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে 3 MeV ইকুয়াল টু এইদিকে তুমি পেলে 1.44 MeV ইন্টু ফার্মি মিটার ইন্টু 79 বাই আর। আমি এইখানে এটা ডাইরেক্ট MeV ইন্টু ফার্মি মিটারে বসানোর উদ্দেশ্যটা এটাই হলো যে আমার কাইনেটিক এনার্জিটা না সবসময় ইন টার্মস অফ MeV তে থাকে, তাহলে আমার ইউনিট কনভার্সন করতে হয় না। যখন আমার কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ MeV তে আছে, আমি ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নটটাও ইন টার্মস অফ MeV তে লিখছি, তাহলে তার ফলে কি হচ্ছে, আমাকে ইউনিট কনভার্সনের ঝামেলাটাই আসতে হচ্ছে না। এবং আর যেটা বেরোবে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যেটাকে আর বলছি, আরটাই হচ্ছে আমার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সেইটা হচ্ছে ইন টার্মস অফ ফার্মি মিটারে আসবে। তাহলে এইটাকে কাটাকাটি করো, এদিকে 3 আছে, এটা 1.44 আর এটা 79, তাহলে এই সব কিছু সিম্পলিফাই করে যেটা আমার পাবো সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে আমার আর ইকুয়াল টু হয়ে গেল 1.44 ইন্টু 79 ডিভাইডেড বাই 3 ফার্মি মিটার। তাহলে এইখান থেকে এটা সলভ করে মোটামুটি 38 এর কাছাকাছি মেবি আসবে, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো যত রকমের পসিবল কোশ্চেন ছিল আমি আশা করছি আমি কভার করতে পেরেছি। যদি বাকি থাকে, তোমাদের প্রবলেম থাকে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের আলাদা ভিডিও বানিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিতে চাইছি। এর আগের প্রবলেমটাই আমি ওইখানে জেড লিখিনি, কারণ আমি শুধুমাত্র ইন টার্মস হাইড্রোজেন অ্যাটমের কথা বলছিলাম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বোর অরবিট মানে রেডিয়াস, nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা কি হবে, nth স্টেটের এনার্জি কি হবে, nth স্টেটের ভেলোসিটি কি হবে, nth স্টেটের কারেন্ট কি হবে, সেইটা বলেছি। কিন্তু আমাকে যদি পরীক্ষা হলে হাইড্রোজেন না দিয়ে, আমরা জানি যে বোর অ্যাটমিক মডেলটা শুধু হাইড্রোজেন নয়, হাইড্রোজেন লাইক অ্যাটম, মানে যাদের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকবে তাদের জন্য ভ্যালিড হবে। তাহলে হাইড্রোজেনের জায়গায় যদি আমাকে হাইড্রোজেনের জায়গায় লিথিয়াম দিয়ে দেয়, লিথিয়াম প্লাস হাইড্রোজেন, লিথিয়াম 2+ বা হিলিয়াম প্লাস দিয়ে দিল, তখন জেড এর ভ্যালু তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তখন আমার ই এনার্জি কত হবে, রেডিয়াস কত হবে, ভেলোসিটি কত হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো। তাহলে আমি কি করব, ফর এনার্জি যদি হিলিয়াম বলতো তাহলে জেড এর জায়গায় আমি 2 বসাবো, এই এক্সপ্রেশনটা ইউজ করব। হাইড্রোজেন অ্যাটম না বলে থাকলে তখন এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তাহলে হিলিয়াম বললে জেড ইকুয়াল টু 2, লিথিয়াম বললে জেড ইকুয়াল টু 3, তারপরে লিথিয়াম বেরিলিয়াম যা বলবে সেটার জন্য জেড এর ভ্যালুটা বসাতে হবে। তাহলে এটা হচ্ছে nth স্টেটের এনার্জি, এটা হচ্ছে nth স্টেটের ভেলোসিটি, এটা হচ্ছে nth স্টেটের রেডিয়াস। এইটা হচ্ছে ফর জেনারেল অ্যাটমের জন্য, আর আগেরটা ছিল শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্য। তো আশা করছি আমি এই লেকচারের মাধ্যমে যে সমস্ত প্রবলেম তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ এই কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তুমি এই কোশ্চেনগুলো করে গেলে এবং তোমার পাশে যে বন্ধু সেও যদি করে যায়, তো তুমি ভুলে গেলে বন্ধুর কাছ থেকে হেল্প নিতে পারবে। তো অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না। তো ঠিক আছে।